কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা, সকল অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তিশা নুজাত তার বউ হচ্ছি না, না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আকিন নেই বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো তিশা। এত লম্বা বাস যাত্রার পরে বান্ধবী শিমলার বাসায় উঠে যখন বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়লো, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয়ও কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবে, আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি, এক নম্বরের দরজার লোক বললেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তিশা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকায় এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাত্র ভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না এই অমানুষ তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুন্ডা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মন চায় তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা মা গুলো এক নম্বরের ঘাতদার। ওই ছেলে বড় লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলিয়ে দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তার জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তিশার, ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশপাশের সবাই যদিও চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোন লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানি। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া। নেতারা ওপর ওপর হাসে, ভেতর ভেতর মারে। তিশা 5 ফিটতে রুমের মধ্যে শিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তিশা আর সময় মতো বলল, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা, টেনশন থাকলে তুষের ক্ষুধা লাগে বেশি। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে পাপের নাম। তিশাকে হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো বিনা পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলে তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবার যুবরাজ সরকারের কথা মাথায় এলো তিশার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তিশার জন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজারে বিশাল একটা বিপদে পড়েছিল সে। এই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সব ছিল, ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির তো অরিয়াল টাকা। 2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। বেটার শরীর ভর্তি যে কারেন্ট। সেইবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অব্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলে ভালো, তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কথাও বলতো না তার সঙ্গে। আর বলেছিল এই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তিশা নুজাত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলো, আচ্ছা, মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়? তিশা সে প্রথম দেখায় একটু বউ হতে চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। চাহ, শালার জীবন। বছরে 365 দিনে সেকা খেয়ে বেকা হয়ে বসে থাকা তৃষা যে এত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না তা স্বাভাবিক নয় কি? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কসু দেখেছে। ইসরে, কসু দেখেছে মানে তৃষা তো দেখার মতোই। তাকে দেখলে গলি ফুচকির সব ছেলেরাই তৃষা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে, প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চা করার দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তৃষার দিকে থাকে, সেই ব্যবস্থাও তো করতে হবে। আবার রাতে পর্যাপ্ত না ঘুমাইলেও ডার্ক সার্কিট পড়ে যেতে পারে। এই মেয়েকে সে সারাদিন এসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এসব জিনিস। সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শশা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল দেখবি পুরো ভার্সিটি তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাঝশালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নখে মিনি কিউর ফেডিকিউর করতে কত লাগে ধারণা আছে মূর্খ রমণী? সেই বোর থেকে তিশা তৈরি হয়।
প্রথম দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশনগুলো তার ওপর লাড্ডু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটির গেটে প্রবেশ করতেই দমকা হওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাদশা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দৌড় দিল। সেই একটা একটু জস্কায় তাল সামলাতে না পেরে সামনের গর্তের মতো জায়গাটায় থমে থাকা পানিতে গিয়ে পড়ল তিশা। শিমলা তাকে ওঠানোর বদল 32টা দাঁত বের করে হাসলো। সেই হাসি দেখে তিশার মেজাজ গরম পর্যায়ে চলো। মনটা চাইছিল টেনে পানিতে মির্জাপুরের বংশধরকে চুবিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না। আশপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চমাত্রার গালিগুলো ছাড়তে পারবে না। তখন মানুষ তো তিশাকে হেব্বি নিচু লেভেলের ভাববে। তিশা নিচে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতে গর্ভবতীর মহিলার মতো বমি চলে আসতে চাইলো। তিশা নিজেকে সামলে বলল, কুল তিশা কুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তিশাকে দেখে হেসে বলল, আপুমনি, ওই জলে একটু আগেই হিসু করেছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যা আপনার হাতে লেগে গেল। কজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তিশার তো মন চাইছে এটাকে জলে ছবি ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তিশা তাড়াহুড়োয় ক্লাসের ভেতর ঢুকতে হঠাৎ একটা লম্বা ছড়া লোকের সঙ্গে ধাক্কা খেলো। এত তাড়াহুড়োই ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভেতর বসে 10টা মিনিটও জিরিয়ে নিতে পারলো না মেয়েটা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোনো মেয়ে প্রবেশ করেছে। তিশা তখনই সেসব কথায় পাত্তা দেয়নি। আরও 2-4টে মেয়ে আগিয়ে দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলে উঠলো, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগেই ঢুকলো। তিশা তখনও ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না? মেয়ে দুটো একেবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? তিশা একটু অবাক হলো। মনে মনে বলল, এরা আবার কোন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকন মতো মেয়েটা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তিশা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতন ধামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব, তোমাকে পরে দৌড়ছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এই আপু দেখেন, আমার এখন পড়ালেখার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তিশা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিসিয়ে করে বলতে, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা, আর যাই বলবে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বলল এসব নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তিশা সহ বাকি মেয়েগুলো দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তিশা আন্দাজ করতে পারছে এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছু তো কখনোই হবে না। তিশা দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছেন দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ঢং। তিশার পালা আসতে সে সামনের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির উপর জলপাই রঙের শার্টটা পরিহিত, শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, ঘাড়ে ছুঁই, গলায় কি সব ঝুলিয়ে রেখেছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে? দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি কোনো বংশের বিগড়ে যাওয়া সুদর্শন লাপাঙ্গা। যাকগে, সিনিয়র সাহেব বুঝি উনি। তিশার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত তার রূপ থেকে থমকে যাবে। এই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেট গুলোর সঙ্গে কোনোভাবে যদি তিশার ওড়না আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লালালা মিউজিকটা কি বাজবে কি? তিশার এত সব কল্পনায় ছেদ গুটিয়ে সেই ভাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা তুড়ি বাজালো। তিশার হুঁশ ফিরতে বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হেয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতে লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তে সবাই থমকে গেল। তিশা একটু অবাক হলো বটে, কোন দেশের প্রধানমন্ত্রী আমার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে? তিশা এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমাকে?
হলে বলুন, কেটে পড়ি। আশেপাশে সবাই শুনে আবার কানাঘুষা করছে। এই মেয়ের সাহস দেখছো, আজকে এসেছে, আর আজকে এত বেয়াদবি। আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তিশাকে টেনে কষে দুটো লাগাতে যাবে, তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তিশার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে কেন গেলে? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করা বুঝে, জাস্ট কাম ফার্স্ট। আর হ্যাঁ, আমি প্রেম নেওয়াজ। রুমের মধ্যে একগিয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপরে ভালো করে বসলো প্রেম। তিশা তার ব্যাগটা আঁকড়া ধরে দাঁড়িয়ে আছে। সে লক্ষ্য করলো প্রেম, তারপর বলল, ব্যাগটা দাও, ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দিবি বাল, ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে কিন্তু। ধমকে ছোটে তিশা ব্যাগটা দিতে দেরি করলো না। প্রেম ব্যাগ হাতরে একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসি। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? ওই সময় তাড়াহুড়োয় যে ধাক্কা দিয়ে চলে গেলে, সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হোফ, তোমার সাথে মজা করছি, তামাশা চলছে। দেব বাম হাতে একটা কষিয়ে, তখন মজা বুঝবি। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদলে বলল, লাভ লিপস্টিকটা ঠোঁটে ঘষে আমার গালে একটা শক্ত চুমু দাও তো, তবে চাইলে ঠোঁটও দিতে পারো। ঠান্ডা গলায় বলল প্রেম। তিশা ভয়ে কেঁপে উঠল। ভাইয়া? ফিস করে বলল, তোর ভাইয়া গেছে জাহান্নামে, তুই চুমু দিয়ে আগে বাদুরমুখী। প্রেম গর্জে উঠল। তিশার শরীরটা ঝাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখলেই সালাম দেব, তুমি আগে চুমু দাও পাখি। সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তিশার ভয়ে ঠোঁট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকে চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জার ভয়ে তিশার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতে তিশার হুঁশ ফিরল। সে কাপা গলায় পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটির হলের রুমগুলো কিন্তু পুরোই জাক্কাস। যা বলেছি জলদি না করলে কিন্তু সেই রুমে সফর করিয়ে আনবো। আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? দেখ শালি। প্রেম তিশার দিকে এগিয়ে এলো, হাতে সিগারেটটা ফেলে ধোয়া ছাড়লো ঠিক তিশার মুখ বরাবর। সরু চোখে তিশার দিকে তাকিয়ে দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে গাল চেপে ধরে বলল, তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নেবি? তিশা কোনো উপায় না পেয়ে চোখটা বন্ধ করে ঠোঁটে গিয়ে দিতেই তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল, মুড নেই শোনা। প্রেম কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তিশাকে বলল, ভয়ে আবার কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের কাটার গন্ধ নাকে খাচ্ছে। তিশার আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন গাবড়ে দিতে প্রেম জিজ্ঞেস দৃষ্টিতে তার দিকে তাকাতে বলে, মানে আমি না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিই কি বলবো? আমার ভাইয়া ওরফে ছাইয়া, জানেন ভার্সিটির সিনিয়র প্রেম না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়ে। তিশা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলেট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য হওয়ার যার কি খুব প্রয়োজন ছিল? ওই বেটা প্রেমকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তিশার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম সেলিকিন নেই তিশাকে হাইব্রিড করলার হাত থেকে বাঁচানোর জন্য, তবে একটু শান্তি তো লাগবে না? ওই প্রেমের হাওয়া যে কিল লিক করে এসেছে তিশা, মানে তার বাইকের সকালে যেই বাইকটা তাকে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তিশাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা, একেবারে ঘুরে এবং গায়ে কালো পচা জলে ডুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তিশার। সে চিনে তিশাকে অসভ্য লোক, সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা ওই মগা কি জানে না? ভাব দেখা শাহরুখ খান, আচরন্ত নায়ক বগা খানের মতো। তিশা গাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকে সাজগোজের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে।
খোদার 30টা দিন ফকফকা ছকছকা থেকেছে। তিশার ছোট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যে সম্পর্ক সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তিশা দুরন্ত চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে এই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতেই 0%ও কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তিশার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওই সব ডোল ফোল তা তো পরে না, কিন্তু সাজলে গজদাঁতটা অবশ্য দেখা যায়। সেই ছোটবেলার কথা, 5-এ পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তিশা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলো তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে জিজ্ঞেস করবে, আপনার টুথপেস্ট কি নুন আছে? পুরান ঢাকার গিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ামী ঘাটে নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধপধপ করে উঠছে অন্ধকারে। ঢোবা রাতে শুধু দূরে কাকের মতো কিছু কণ্ঠস্বর ভেসে আসছে, তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝে প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটতে চলছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতের মেহেদি রং এখনো পুরোপুরি উঠেনি, সেই হাতেই আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্ট, বুকে ধরপড়ানি, হৃদস্পন্দন যেন ফিরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পড়া মানুষটা তাকে খুন করবে। খুনটা যেন কোনো খুন নয়, নির্মমতার সঙ্গে পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতে দপাস করে পড়ে যায় মাটিতে। হাঁটু ছিঁড়ে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। ভয়ার্ত চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান, ফোনে ছাড়া সেই গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতে হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায়। সোজা কণ্ঠনালীর ভিতরে গটগট শব্দের, রক্ত ছিটকে বেরোয় একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতো। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে, কোন ভুলে তুমি শুলে বলো ওই ফুল সজ্জা স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? প্রেম আমার, ও প্রেম আমার। মেয়েটি ছটফট করে, গলার ভিতর থেকে বোতা শব্দ বেরোয়। জবাই করা পশুর মতো মুখোশ পরা খুনি এক দৃষ্টে তাকিয়ে উপভোগ করে তার নিস্তেজ দেহের টানাপোড়েন। অভিশপ্ত এক হাসি বেসে ওঠে মুখোশের আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখে উন্মাদনায় মেশানো উত্তেজনা, ঠোঁটে প্রশান্তির বাঁকা হাসি, কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভিতর ঘুরিয়ে রুহু কেঁপে উঠল। চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইলেও পারল না। এই রাতে রাদারের সোয়ারি ঘাট ফেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানেও কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টা কোপ বসালো চোখের মনির উপর। ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেছে। চোখগুলো নরম হয়ে গলে পড়ল। গালের উপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি ততক্ষণে মৃত্যুর কারণ জানার আগেই মৃতদেহের উপর ঝুঁকে খুনে হাত বাড়ালো। মেয়েটির লম্বা কালো চুলের ভেতর আঙ্গুল ছালিয়ে বলে, বাহ, চুলগুলো বেশ তো, আমার যে ওগুলো ইচ্ছায়। তারপর এক জটকায় হুডির পকেট থেকে কেসি বের করে কেচাং কেচাং শব্দে গোড়া থেকে কেটে ফেলল পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা হয়ে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? যে হুডিটা খুলে হাতে নিল, পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। লাশটা যে কিছু না বলা প্রশ্ন উত্তরে অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছুই যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কী ছিল। যাওয়ার সময়
সে এক নাগালে গান গাইল, প্রেম আমার ও প্রেম আমার। নেওয়াজ কুঠি কেরানীগঞ্জের জিঞ্জিয়ার অবস্থিত সেকেলে একটা জমিদারি বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ি পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে ওখানেই বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের এই কুঠি। নেওয়াজ পুরান ঢাকার নামি দামি বংশ। তাদের মশলার ব্যবসা, সে দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকে। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ। এই বয়সে এসে একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশাই বদমেজাজি হয়েছে। একটা বাইক নিয়ে ঘুরে এখানে সেখানে ঘুরে, ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেয়। এসব ছাড়া তার আর কাজের কি? কই দাদার বয়স হয়েছে, ব্যবসার কাজ হাল নিজে ধরবে তা তো নয়, উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়োকে সামাল দিতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো খায় না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধ হয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বখাটেপনা সারবে। সিদ্দিক নেওয়াজ সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজারা আগে রাজশাহী থাকতো, স্বামী মরেছে। সেই ছোট মেয়েটা হওয়ার পর শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে, স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তের থেকে প্রত্যুষ শোধ দেওয়ার ভক্ত বেশি। মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্ট স্পেশাল ফোর্সের অফিসার। ড্রেসিং লুক মারাত্মক, চাহনি কোনটার অভাব তার। প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমাত্মিকাকে জিজ্ঞেস করলো, কি রে প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনছি। ইচ্ছে প্রেমা মুখটা বেংসি কেটে ডেঙ্গে ডুঙ্গে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি, একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ। একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম, সেখানেই বেশি থাকা হয়। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদু কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল খালি পায়ে উপুর হয়ে শুয়ে থাকা। প্রেমকে দেখে প্রেমে হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখাদেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় স্যার, তোমায় একটু তৃষ্ণার্ত করে কোনটা দিয়ে শুরু করবো ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলে কাম হেয়ার বলতো সে চোখ মেরে। মেয়েরা সাহসও হয়নি ওই বাড়িতে কাজ করার, কিংবা প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতে দেখলো প্রেম বিছানায় শুয়েছে, জুতাগুলোও খুলেনি, গায়ে সাদা একটা শার্ট। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমের ইচ্ছে করছে প্রেমের ঘাড় সুই কার্লি চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটি হেসে বলল, ও প্রেম ভাই নাস্তা খাবে না? প্রেম নড়াচড়ে বিরক্তি নিয়ে বলল, তোমার ভাল খাবো, যাও গিয়ে নিয়ে আসো। একটু সুন্দর করে বললে তো সবই নিয়ে আসতে পারে। সুন্দর তোমার বলো থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না? এমন করো কেন? সকাল ফিরিতে ফেসাল পারিস না তো? তোকে দেখলেই আমার মাথার রগগুলো নড়ে ওঠে। কেন, সুন্দর লাগছে না? নতুন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেসওয়াশ করলেই হয় না রে মুগি, একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমার অপমান নিতে পারছে না। রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোকটাকে বিয়ে করে মানুষ বানাতে হবে। কিন্তু সে তাকে বিয়ে করলে তো
প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরে প্রেম উঠে একটা সিগারেট ধরে। দুর্বল, আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালি বাদুরমুখী তার বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভেতর এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গায় পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, তা আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করেই প্রেম ভার্সিটিতে যায়। তখন ক্লাস চলছে পুরোদমে। প্রেমের হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তিশার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তিশার কপাল বরাবর ধরে। তিশার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই শিমলায় একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তিসের গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইত্রামো করে রে? এই অঙ্কুর হলের রুমের চাবি দিয়ে তো শালিকে বুঝিয়ে দিয়ে পিস্তল আমার আসল না খেলনা। তিশাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাবার আগে তিশা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে গিয়ে লাগবে। আমি নিচ থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যাকলা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বললে, আজকেও ভাদের মুখে দেখছি ঠোঁটে লিপস্টিক দিয়েছ, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পিছু। ওয়েট, একটা ছবি তুলে রুহুটাকে শান্ত করে। তিশা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালো, ভেতরে ভিতরে হাসি চেপে রাখলো। মনোমহান ভাবলে এই অবশেষে ছেলেও তার রূপের কাছে বন্দী হয়েছে। সেই বলল, মাফ করে দিয়েছি, গাদা পড়েও যখন আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন আপনার তো আইফোন, তুলেন একটা কড়া ছবি তোলেন। প্রেম উৎসাহ নিয়ে বলল, সুন্দরী আপু একটু পাউট করেন, আপনাকে পাউট করলে ভেবি ডল লাগবে। প্রশংসা শুনে তিশার মাথা আরও উঁচু হলো। নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। তৃষা ব্রুচি বলল, যে সে মানুষকে তিশা নুজাত নম্বর দেয় না ভাইয়া। প্রেম গম্ভীর হয়ে উত্তর দিল, হ্যাঁ ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখাই। ফার্স্ট বারিশ ভাইয়া। প্রেম এক মুহূর্তে এসে কাছে এসে ফোনটা সামনে ধরে দেখায় তিশাকে, তারপর বলে, দেখ খুবিস মাইয়া তোর ছবি। তিশা সেই ছবি দেখে প্রেমে চুল ছেড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা ভানোর লাল লিপস্টিক ঘষে মুখটা ফাউট করে রেখেছে। তিশার মজা নেওয়া। আপনি নিজের খোকাখানায় আয়নায় দেখেছেন? গরিলার মতো দেখতে। প্রেম ব্রু কুচকে জাজালো গলায় বলল, এই মেয়ে দেব নাকি ডিম থেরাপি? সে মুচকি হেসে জবাব দিল, আপনার উপর ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস নিয়ে দেখব। মুখে মুখে তর্ক ছাড়া আর কিছু পারো না? আরও অনেক কিছু পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না? তোমার ডিমান্ড আমি লাথি মেরে জানালা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভাগে জানিয়ে দিবেন। আমার বান্ধবী শিমলা মরিসকে বলবো নিচে থেকে ক্যাশ ধরতে। আমার ডিমান্ডের সেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তেড়ে এসে তীরে চুল ধরতে তিশা চেঁচিয়ে উঠল, আরে ছাড় বেটা, চুল ছাড়, সব চুল এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবলি চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে মুখ চেপে ধরল। আরে কিছু করছে নাকি? এমনভাবে চেঁচানোর মানে কি? তিশা মুখ ছাড়িয়ে আরও জোরে চেঁচে উঠল, ওমর খোদা, মরে গেলুম রে। প্রেম তুই আর প্রেম দিস না। প্রেম স্তব্ধ হয়ে বলল, নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? তিশা গম্ভীর গলায় বলল, ভয়কে রোজ আমি কিনি বেছি, এখন ধাক্কা দিব নাকি স্যাট দিবে?
চুপ করেন বেটা, আপনার মুখ করে দেবব্রতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তো এখনো বাকি। কি? প্রেম গভীর দৃষ্টি মিলে কাছে গিয়ে এলো, হাতা গুটিয়ে শার্টের বোতাম খোলা শুরু করতে তিশার বুক ধকধক করতে লাগলো। কি সত্যি কি ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতেই তিশার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোন তুলে নিল, হেসে বলল, চোখ খুল বাদরমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে। বিছানায় শুয়ে ইয়ারফোনে কানে গুঁজে আবার বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড় পোছ দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে? বাদরমুখী তিশার দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরালো। এখানে এনে আধিক্যতা দেখাবে ভেবেছিল, আগে গিন্নিপনা করাচ্ছে, এখানে এখন রেক দেওয়া হচ্ছে। দেব নাকি ঝাঁটা দিয়ে মাথার। লাশের সামনে বসে আছে প্রত্যুষ। এই নিয়ে 2টো লাশ পেল, 2টোই মেয়ে, 2টোর মাথার চুল কেটে নেওয়া হয়েছে। খুলে চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়ে রেখে যায় তার খুনের পার্টনার কেমন। লাশের ময়নাতদন্ত ব্যবস্থা করতে হলে প্রত্যুষ চোখের সানগ্লাসটা ঠিকমতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে। আর আমাদের মেয়ে মানুষকে এভাবে ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলে বেজে খেলাম। সাইড প্লিজ। প্রত্যুষ মিডিয়া নামক মাঝখান থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মাথাটা নষ্ট করে দিবে এবারে পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুমকো একটা লেম বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরিয়ে দিয়েছে। এখন সরকারের ওপর তো যাওয়া যাবে না। সে তড়িঘড়ি করে বলল, ভাইয়ারে, মা তোমার জন্য আবারও ফাতরি দেখতে গেছে, এবার মনে হয় ভাবি ঘরে আসবে। হোয়াট ননসেন্স! আবার? যুবরাজ সরকারের মেজাজ তুঙ্গে। সকাল থেকেই মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যান ধরে বসে থাকা মানুষটা এত বছর পর একটা বিচ্ছুকি কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছরি, পালিয়েছে, সঙ্গে এমপির নামটাও সঙ্গে নিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারতো অন্তত। যুবরাজ দাঁতে দাঁত চেপে বলল, শোনো, তিশাকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট আফসান অবাক হয়ে বলল, সি স্যার, মেয়ে না পেয়ে মেয়ের মাকে? যুবরাজ গর্জে উঠল, আরে বিয়ে করবো বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেবে। রাফসান ধীর স্বরে জবাব দিল, হুমকি কি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো গবেট কোথাকার! যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টোটকা বলতে পারি। যুবরাজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটাই তো গরম হয়েছে, তাই না? হাতও। রাফসান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে বুদ্ধি দিলাম? যুবরাজ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে হেসে জবাব দিল, মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে পুরান ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃত চেহারাটাই আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে থাকা এক মহল্লা বললে ভুল হবে না। সরু আঁকাবাঁকা গলির ইটের দেয়ালের খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যাওলা জমি সবুজ হয়ে আছে। এক পাশে টং দোকানা টিনের চালা থেকে টুপটাপ করে পানি জড়ো, অন্য পাশে কড়াইতে বাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরান ঢাকার বিশেষ গন্ধ, কাবাব, বুটের জাল, ভর্তা, চটপটি, তীব্র মশলা। আবার কোথাও কোথাও আগরবাতির দোয়া। এমন গলির ভেতরে সন্ধ্যেবেলা একা ঘুরে বের হয়েছিল তিশা। বান্ধবী শিমলা আসেনি, তাই একা একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু হাঁটাহাঁটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় স্নান কানা বাতি ঢালানের ঝালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের পাক দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়। এক গোলক দাদা যাক পেরোলে আরেক বাঁক একটা গলি মিলেছে নতুন গলির সঙ্গে। তিশার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপে দেখবে কেমন করে। অভাব চলে এলো যে হঠাৎ সামনে গুলির মাথায় আসতে 7-8টা কুকুরকে বসে থাকতে দেখলো। মহল্লায় নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে একটা জরুরির কাজে। প্রত্যুষ তদন্ত করতে গুলির 7 নম্বর বিল্ডিংটা এসেছিল ঘণ্টাখানেক আগে। একাই এসেছে আজকে। এই গুলিতে গাড়ি ঢুকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাকি
এসেছে। কাজ শেষে নিচে নামে বাইক চালু করতে প্রত্যুষ আটকে উঠলো, থেমে দাঁড়ালো, কান খাড়া করলো। আবারও শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচণ্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্তে দেরি করলো না, দৌড়ে ছুটলো ঘুরি সেই দিকে, কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে যে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতেই মাথায় দপ করে আকাশ ভেঙে পড়লো। গোলাপি সালোয়ার কামিজ পরা খোলা চুলে একটা মেয়েকে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি এই কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে চেঁচিয়ে বলছে, শালার গরিব কুকুরের বংশধর মানুষ চিনিস তোরা? তিশার পথ আটকে সঙ্গে বিরোধিতা করা আজ খাইছে তোদের। কুকুরগুলো পাশে বানানোর জন্য ফালালো। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছি কুকুরগুলো সাহায্য লাগবে। কুকুরগুলো কি তারা মানুষ না? তিশা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙিয়ে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগে ম্যানহোলের সঙ্গে পড়ে থাকে ইটের টুকরোর সঙ্গে ধাক্কা গিয়ে পড়ে প্রত্যুর উপর। দুজনে পড়তে শেষ রক্ষা হয়। প্রেম নেওয়া জায়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, গলায় গিটারের একটা লকেট, হাতে সে ঘড়ি পড়ে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত রীতিভাবাদের মতো কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলোকে তার চিরুনি চালানো লাগে না, সবসময় হাত বুলিয়েই ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু এই মেয়ে মানুষ, ইয়াক, যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধ হয় বখাটে, তবে তাকে ভালো করে যারা চিনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি। তার গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন অমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয়, ওই দিন বাসায় এসে একসঙ্গে 3টে অ্যালার্টন খেতে হয়। মানুষের ইলিশ, চিংড়ি, বেগুনে অ্যালার্জি জনাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকেই ঠিক করে, ওদের সঙ্গে ফিরিতের আলাপ জমে না ঠিক, তবে দুষ্টু আলাপের মাধ্যমে অন্তত এদেরকে নিজের থেকে মেপে 10 হাত দূরে তো রাখা যায়। প্রেমের কানের নিচে বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সে ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়েই সাদা রঙের প্যান্টটা পরে বিছানায় বসে পড়ে। তার এন্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়ে সাজানোর সঙ্গে পুরনো ঘর জুড়ে তো প্রেমের তোলা আরোহ ছবিতে আছে। সারা বছর এদিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ড গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর ডেকোরেশন দাদুভাইয়ের নাকি ভাল লাগে না। দাদুভাই বলে, এটা তো বাড়ি নেই, একেবারে চিড়িয়াখানা। দাদুভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন বলতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয়, সেখানে দুনিয়ার নিজে খেয়ে অন্য কাউকে বিশ্বাস করাও মুশকিল। নিজের মতো আছে এই তো বেশ। চলছে দিনকাল, আর কি লাগে। প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে সিগারেট ধরে। পাশেই টেবিলের উপর কাঁচের গ্লাসটা ছিল, তাতে মদ ডালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা এবার আরো শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম। প্রেমে পড়বি তো মরবিও। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাজালো, সুরে মিলিয়ে গান ধরল, প্রেম আমার, ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সব কিছুই বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলো, তার মধ্যে থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে, কি যে ব্যথা। মুখে কিছু উঠলে হেতিজা সেটাকে যতক্ষণ না পারে খোঁচাতে থাকে। কেন খোঁচে নিজেও জানে না। আবার সে এটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাগটা যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুশিয়ে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতে হেতিজা জিজ্ঞেস করলেন, প্রত্যুষ আসেনি? না আসেনি। হেতিজা মুখ দেখিয়ে বললেন, কি ঘোড়ার ডিমের চাকরি। বিয়ে দিলে যদি রাত পর্যন্ত ডিউটি করতে হয়, তবে কি বউ টিকবে? আর আমারও কি নাতির মুখ দেখার সৌভাগ্য কখনো হবে? প্রেমা দাঁত কেলিয়ে বলল, কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। কি সব কথাবার্তা, চি, ঝাঁটা দিয়ে ভারী মারবো, সর সামনে থেকে। প্রেমা মুখ বেঞ্চি দিয়ে বলল, গেলাম প্রেম ভাইয়ার কাছে। হেতিজা হাফ ছেড়ে বললেন, যা খালি, আমি তো মুখে বললাম প্রেম দেবেনি একটা বাড়ি, তখন খুশি হব। প্রেমা মনে মনে আরেকবার মুখ বেঞ্চি কেটে বলল, আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমার নিজেই টোকানো।
রাতের খাবার খেয়ে সিদ্দিক নেওয়াজ রুমে বসতে তার বাম হাত কালুর মা ওরফে মোখলেছ হোসেন বুদ্রুদ্দোজা হাজির হলো। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলিগলি চক্কর দিয়ে বেড়ায়, এবারে সিদ্দিক নেওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা ওই বাড়ির ঘরটার আগেই কালুর বাপের কানে চলে যায়। লোকটা চিকন চাকন, মুখে দাঁড়িয়ে নেই, এই বয়সে একেবারে ক্লিন শেভ, গায়ের রং ভালো মতো, সারাদিন পান খেয়ে ঠোঁট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা চাই, নইলে পানির ফিক ছুঁড়ে মারবে। দাঁড়ানো মানুষটাকেই ফিক ভ্যালিশ বানিয়ে দেবেন। কালুর বাপের গিন্নি মরেছে 10-12 বছর আগে, কিংবা তারও বেশি, ঠিক মনে নেই। কিন্তু পৃথিবীর সব সুন্দরীকে সে মৃত বউ নার্গিসের চোখে দেখে। তাকে এত ভালোবাসত যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসের গানে কণ্ঠের মাজা ডুলানো নাচ করে বেড়ায়। এই তো কিছুদিন আগে সিদ্দিক কালুর বাপকে হুকুম দিয়েছে প্রেমের উপর নজর রাখতে। নাতিকে যদি এবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কর দিয়ে বিয়ে পড়িয়ে দেবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দিবে সে যদি ভালো ঢালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটি যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সেই নিজেই নার্গিসের গানে নাচা ছেড়ে দিবে। সারা রাত তিশার ঘুম আসেনি। বারবার ওই গলিতে যে ছেলেটি তাকে সাহায্য করতে এসেছিল তাকেই মনে পড়ছে। তিশা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন রিংটোন কেউ ব্যবহার করে, তবে প্রত্যু সেই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিশাকে টুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি সে মাগো বলে চিৎকার করে ওঠে। যা লেগেছে না মাইলি, জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল। ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। রাতে শিমলা মলম লাগিয়ে দিয়েছিল, তবুও পরদিন ভার্সিটিতে এসে তিশা আদৌ ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষ সে কোথাও দেখেনি। এই হাইব্রিড করলাটা কি মরে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষ হতেই অঙ্কুরের সঙ্গে দেখা হতে সে বলল, আরে ভাবি আপনি? তিশা ব্রু কুচকে বলল, ভাবি? অঙ্কুর ছাড়বার পাত্র নয়। আরে ভাবি নয় তো কি, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়েকে তো আর বিয়ে করছেন না। তাই সেই হিসাবে আপনার স্বামী তো আমার ভাই আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করে তখন তো নানি হব, তাই না জেনে অগ্রিম 2 লাইন বেশি বলবেন না। যেমন বয়স তেমন তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাবোলা অঙ্কুরটার মাথার উপর দিয়ে গেল সব। এসেছিল এই মেয়ের সঙ্গে একটু সম্পর্ক ভালো করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতো, এইসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমন করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে সামনে পেলে তীর্থ থাত্রায় পাঠাতো তাকে। তিশা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে তার মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনো দিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কারনাকার রুম সাফ করিয়েছি। ইসরে এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, এইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপ দিল প্রেমকে, দেখিস হাইব্রিড করলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতো দেখতে শাকচুন্নি বউ জুটবে। গেটের কাছে আসতেই কে যেন পেছন থেকে শীষ বাজিয়ে বলল, এই যে টিউবলাইট, কাম হিয়ার। তিশা সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পিছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া, কিছু চাই আপনার? বান্দা হাজির। প্রেম ঠোঁট বাঁকিয়ে বলল, এই তো চাকরানির পর মেয়ে এসেছ। আর ওটা বান্দা নয়, বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো আর সব চাইলেই হয় না। তিশা আশপাশে তাকালো। এই লোকের লজ্জা নেই। জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাজল দেওয়া হয়নি। তিশা চলে যাওয়ার জন্য পা বাড়াতে প্রেম ভাইকের ওপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতে তিশা খেপে পড়ল। কোন হনুমান রে আমার ওড়না ধরে টানাটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক। এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল এমন ডাইরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতেই তিশা পিছন ফিরে বলল, ও আচ্ছা আপনি ছিলেন সিনিয়র ভাইয়া, আমি ভাবলাম কে নাকে। মাইন্ড করবেন না। যাই হোক, আমার ওড়নাটা পছন্দ হয়েছে। আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সালোয়ারটাও পাঠিয়ে দেব।
সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে। যাক, আমি না হয় বুঝেই নিলাম বলেই মুখটা বাঁকালো তিশা। প্রেম তা দেখি ব্রু কুচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র তোমার প্রতি একটুও রাগ করতে মন চাইছে না। তিশা চোখ দুটো শুরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রতিবন্ধীদের মুখ তো বাঁকাই হয়, ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দিবে। তিশার মেজাজ তখন আরও খারাপ। সে শিমলাকে কাছে টেনে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন জ্বলছে। প্রেম বাঁকা হেসে চোখে চশমাটা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাটে গিয়ে ডিব্বা আন, আগুনে একটু ঘি ঢালি। তিশা মুখ বাঁকিয়ে যেতেই পেছন থেকে আবারও প্রেমের ডাক হলো, সেদিনের চুমুটা কিন্তু পাও না জুনিয়র। তিশা মনে মনে তেতে উঠল, খচ্চর লোক এখন সেই কথা বলেনি, কত বড় জোচ্চোর ভাবা যায়। তিশা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুরছানাগুলোকে দেখে মাথায় তার বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে, যাই এই সুযোগে ছানাপোনাদের সঙ্গে মিট করে আসা যাক। প্রেম আবার বলে উঠল, কি হয়েছে, দেও চুমুটা। সে মায়াবাড়া ভঙ্গিতে বলল, প্রেম ভাইয়া আপনি প্লিজ চোখ বন্ধ করেন, আমার না হিব্বি লজ্জায় মুখ পাতলা জলের মতো হয়ে যায়। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রুগীর ইয়ের মতোই কালারটা হয়। ইস কি যে বলেন আপনি, লজ্জা করছে, চোখ বন্ধ করুন, আজকে আর বাঁকা আসবে না। আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তিশা এগিয়ে আসতে প্রেম অবাক হয়, এতক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে শিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তিশা যত এগিয়ে আসে ততই প্রেম টাসকি খায়। এই মেয়ের নাকি লজ্জা আছে, এই তার লজ্জা নমুনা সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার দান দেয়। এটা কি রাস্তার পাশে বিক্রি করা বেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলছে সে, তাই বলে প্রতিবার করার বদলে চলে আসবে। এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিছু থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে দোয়া ইউনিস পড়তে পড়তে চোখটা বন্ধ করতে বলল, যা করার জলদি করো। কই হলো, একটু এর সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় বাল, এমনিতেও গান্ধী পোকা চুমের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, না দিতে চাইলে নেই, জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না। আরে না না, সুমুতে দেবে, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে, তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। সুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু সুমু কম সাটাসাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেম রাগে চোখ খুলতে দেখলো তিশা তার গালের সামনে ওই কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিভে ছুঁয়ে দিচ্ছে। এহেন দৃশ্য দেখেই তো প্রেমের গা গুলিয়ে আসে। সেই রিয়েকশন দেওয়ার আগে অঙ্কুর ঠুটছে এসে গান তোলে, আহা এই কিছু সেদিন চলবে। তো বিয়াস গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।